সালাম আলাইকুম। ওকে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো দেখো, আমরা আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের লিটারারি ক্রিটিসিজম। এটা আমাদের সাজেশন, এই সাজেশন থেকে আমরা এই দুটো পড়েছি। আজকে আমরা ট্রাই করব এই দুটো পড়ার এই দুটো পড়া ট্রাই করব, তবে যদি সময় পাই আর কি, সময় না পেলে হয়তো একটা পড়বো, বাকিটা নোট দিয়ে দেবো। তো চলো আমরা এটা দেখি যে হাউ ডাজ এলিয়ট টি.এস. এলিয়ট রিফিউট জনসনস রিমার্ক ইন দ্য পোয়েটস whom he classifies as metaphysical। এই প্রশ্নটা আমরা করব। প্রশ্ন হচ্ছে এটা। ওকে, তো দেখো, প্রশ্নটা আমি আরেকবার বলি। সেটা হচ্ছে যে প্রশ্নটা বাংলাটা হচ্ছে যে জনসন তিনি যে রিমার্ক গুলো করেছেন মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কে, তিনি যে কথাবার্তাগুলো বলেছেন, মানে এক কথায় জনসন তিনি বেশ কিছু অবজেকশন জানিয়েছেন যে মেটাফিজিক্যাল পোয়েটদের এই এই জিনিসগুলো ভালো না, খারাপ, এই সেই। তো এই যুক্তিগুলোকে এলিয়ট কিভাবে খণ্ডন করেছেন, যুক্তি খণ্ডন করেছেন, রিফিউট করেছেন, সেটা আমরা জানবো। এবং এই প্রশ্নটা একটু কঠিন। প্রশ্নটা একটু কঠিন, বাক্য সেন্টেন্সগত কারণেও কঠিন, এমনিতেও। তো চলো দেখি আমরা এটা পড়া শুরু করি। দেখো, টি.এস. Eliot made several of his most well-known and significant claims about poetry, and implicitly about his own poetry, in his 1921 essay, The Metaphysical Poets. টি.এস. Eliot তিনি made several of his most well-known and significant claims। টি.এস. Eliot এই তার পোয়েট্রির ব্যাপারে তিনি তিনি বেশ কিছু খুবই সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ দাবি করেছেন, ক্লেইম করেছেন। এখানে ক্লেইম বলতে দাবি ঠিক না, মানে কাইন্ড অফ পোয়েট্রির অনেক পোয়েট্রির ব্যাপারে যে অভিযোগগুলি আর কি, সেই অভিযোগগুলো তিনি রিফিউট করেছেন বেসিকলি, অ্যান্ড ইমপ্লিসিটলি অ্যাবাউট হিজ ওন পোয়েট্রি ইন হিজ 1921 এসে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। অর্থাৎ তার এই যে 1921 এসে মেটাফিজিক্যাল পোয়েটস, এই রাইটিং এর ভেতরে তিনি তার মানে ইমপ্লিসিটলি একবারে বলতে পারো যে অনেকটা একটার আড়ালে আরেকটা, হ্যাঁ, অনেকটা ইমপ্লাইডলি যেটা বলা হচ্ছে অন্তর্নিহিত ভাবে তিনি তার নিজের পোয়েট্রির ব্যাপারে কথা বলেছেন। এলিয়ট recalls Johnson's statement that the most heterogeneous ideas are yoked by violence together, in reference to metaphysical poetry। এলিয়ট তিনি বর্ণনা করতেছেন এই ডক্টর জনসনের একটা কথা। সেটা হচ্ছে ডক্টর জনসন মেটাফিজিক্যাল পোয়েট্রির যে অন্যতম একটা এলিমেন্ট, সেটা হচ্ছে কনসিট। তো এই কনসিটের ব্যাপারে আমাদের জনসন তিনি একটা কথা বলেন, যেটা আসলে এলিয়ট পছন্দ করে না। কথাটা কি? মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস, সবচেয়ে বেশি বিপরীতধর্মী দুইটা আইডিয়াকে বা একা তার চেয়ে বেশি আইডিয়াকে আর ইয়কড জোয়াল পরানো হয় বাই ভায়োলেন্স টুগেদার, মানে একসঙ্গে কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে, হ্যাঁ, জোয়াল পরিয়ে দেওয়া হয় যেন এই দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী আইডিয়ার উপরে, আইডিয়াকে। এবং এটা তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রির যে রাইটিং, সে রাইটিং এ তিনি এই কথাটা বলেছেন। তো এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, প্রথম যে কথাটা এটাই বুঝতে হবে, সেটা হলো ডক্টর জনসন তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রির যে কনসিট, এই কনসিটটাকে তিনি বলতেছেন, মানে একটু দোষারোপ করতেছেন। আমরা জানি কনসিটটা কি। কনসিট হচ্ছে সিমিলি মেটাফোরের মতোই একটা কম্প্যারিজন। এখানে এটা বেসিকলি মেটাফোর, কিন্তু এখানে যে বিষয়টা থাকে সেটা হলো
দূরবর্তী, খুবই দূরবর্তী, তুমি চিন্তাই করবা না এমন দুইটা জিনিসের ভেতরে তোমার কম্প্যারিজন করা হয়। এবং কম্প্যারিজন করার পরে দেখা যায় যে কম্প্যারিজনটা যৌক্তিক, লজিক্যাল। যেমন দেখো, আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিই। এক হচ্ছে, ফার্স্ট ইয়ারে পড়েছিলা সেভেন স্লিপার্স ডেন গুডমোরের ভেতরে। সেভেন স্লিপার্স ডেন এর সাথে তুলনা করা হচ্ছে লাভারদের ইনোসেন্সকে। সেভেন স্লিপার্স ডেনের যে ঘুমের সময় তারা যে ইনোসেন্ট, তাদের অ্যাপিয়ারেন্সটা থাকে, সেটার সাথে আমাদের লাভারদের ইনোসেন্সটাকে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে কই লাভার আর কই সেভেন স্লিপার্স ডেন, বাইবেলের একটা কাহিনী। তাহলে দূরবর্তী, অনেক দূরবর্তী দুটো জিনিস না? আবার তোমরা ওই যে, আমি ভুলে গেছি কবিতাটার নাম, থার্ড ইয়ারে তোমরা পড়েছো, ক্যানোনাইজেশন না ফরবিডিং মর্নিং যেটা আছে আর কি। এই দুইটার মধ্যে একটা আছে যে কম্পাসের যে কনসেপ্টটা, যে প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফ, এইটা হাজবেন্ড ওয়াইফ, এরা হচ্ছে দুইটা কম্পাস। একটা কম্পাস, যেটা কম্পাসের ফিক্সড ফুট, সেটা ধরো এক জায়গায় আহ, রাখা হয়, এবং আরেকটা কম্পাসের যে লেগ, সেটা চারিদিকে ঘোরানো হয়। ধরো বৃত্ত আঁকাচ্ছ তুমি, বৃত্ত আঁকাতে গেলে ওইটা চারদিক দিয়ে ঘোরানো হয়, এবং দিন শেষে যখন তুমি ওই ঘোরানোর পরে তুমি কম্পাসটাকে আবার দুইটা কাটাকে ঠিকই এক জায়গায় করে রাখতেছো, তাই না? তো ওইখানেও দেখো বলা হচ্ছে যে ওয়াইফ হচ্ছে ওই ফিক্সড ফুড, যে বাড়িতে থাকতেছে, হোমে থাকতেছে। হাজবেন্ড তার ইনকাম রিলেটেড বা বিভিন্ন কাজে সে সারাদিন বা সারা মাস বা সারা বছর সে বাড়ির বাহিরে ঘোরাফেরা করতেছে। এবং ফরবিডিং মর্নিং এটা স্যার। হ্যাঁ, কম্পাসের এই উদাহরণটা ফরবিডিং মর্নিং এ দেওয়া। হ্যাঁ, তাহলে তাই হবে। আমি ওইটা ভুলে গেছি, মানে আমি পড়াচ্ছি, ও থার্ড ইয়ার পড়াচ্ছি, কিন্তু তারপরে ওই কোনটাতে আছে এটা ভুলে গেছি। তো এইটা এইটা তোমার হচ্ছে দিন শেষে আবার ঠিকই ফিরে আসতেছে। হ্যাঁ, হাজবেন্ডটা ঘুরে ফিরে ঠিকই আবার ওই বাড়িতেই ফিরে আসতেছে। তো এই যে কই হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, তাদের বাড়িতে ফিরে আসা, আর কোথায় দুইটা কম্পাস, কাটা কম্পাসের আহ দুইটা কাটাকে এক জায়গায় করা, মানে কোথা থেকে কোথায় তিনি কম্পেয়ারটা করতেছেন জন ডান। তো এইটা দেখে আমাদের এই জনসন বলছে যে সম্পূর্ণ বিপরীত দুইটা আইডিয়াকে জোর করে, ভায়োলেন্স করে, কোনো রকমের নিয়ম নীতির তোয়াক্কা না করে এক জায়গায় মানে তাদেরকে জুড়ে দেওয়া হচ্ছে জোয়ালের মতো করে। ইয়ক বলতে ওই যে, তোমরা গরুর গাড়ি দেখেছো হয়তোবা, অথবা গরুর লাঙল দেয়া দেখেছো। এই লাঙ্গলের যে দুইটা ইয়ে থাকে, যে দুইটার সাথে গরুর মাথাটা লাগানো থাকে আর কি, ঘাড়টা লাগানো থাকে, ওটাই হচ্ছে জোয়াল। আমি একটু দেখিয়ে আসি, তোমাদের ভেতর অনেকেই আছো যারা শহরের, অনেক ক্ষেত্রে এগুলো দেখো নাই হয়তোবা, তাই আমি দেখিয়ে দিই। এই যে এই জিনিস, হ্যাঁ, কোনটাতে বোঝাবো, এই যে এই আমাদের গ্রাম বাংলার এটাই দেখাই। এই যে এই জিনিস দেখো, দুইটা গরুর মাথাকে, এই যে একটা লম্বা যে কাঠ বা বাঁশ দিয়ে যেটা করা আছে, যার জন্য এই গরুটা ডান বামেও যেতে পারতেছে না, এটাও ডান বামে যেতে পারতেছে না, হ্যাঁ, এবং দুইটাকে একসঙ্গে জুড়ে থাকতে হচ্ছে, তাদের উপায় নাই। তো এইটাই হচ্ছে ইয়ক বা জোয়াল। মানে ব্যাপারটা এখানে যেটা বোঝানো হচ্ছে যে এইটা একটা বিপরীত আইডিয়া, এইটা একটা বিপরীত আইডিয়া, এবং দুইটা আইডিয়াকে জোর করে একটা জোয়াল দিয়ে তাদেরকে আটকে রাখা হচ্ছে। তো এই কথাটাই বলতেছিলেন হচ্ছে আমাদের জনসন, এবং এইখানেই আমাদের টিএস এলিয়টের আপত্তি। টিএস এলিয়ট এই যুক্তিটাকেই খণ্ডন করেছেন তার এই প্রশ্নটার উত্তরে বা এই প্রশ্নটাতে। Eliot, in contrast, responds to Johnson's criticism by pointing out that all poets, not just the metaphysicals, combine heterogeneous or disparate uh, materials in their poetry. এলিয়ট এইটার পরিবর্তে, অর্থাৎ এইটার বিপরীতে, তিনি জনসনের এই ক্রিটিসিজমের রেসপন্ড করেছেন বাই পয়েন্টিং আউট দ্যাট অল পোয়েটস, মানে তিনি পয়েন্ট আউট করতেছেন যে সমস্ত কবিরা, নট জাস্ট দ্য মেটাফিজিক্যাল, শুধুমাত্র যে মেটাফিজিক্যাল পোয়েট তা না, সমস্ত কবিরাই কম্বাইন করেন এই বিপরীত যে আইডিয়াগুলি বা ডেসপারেট যে আইডিয়াগুলি, সেগুলোকে তাদের কবিতার ভেতরে এগুলো তারা কম্বাইন করে। শুধুমাত্র মেটাফিজিক্যাল পোয়েটরা করে এটা তা না। আচ্ছা, এই গেল ইন্ট্রোডাকশন। এরপরে জনসনের অবজেকশন গুলো কি কি, যে অবজেকশন গুলোকে আমাদের টিএস এলিয়ট রিফিউট করেছেন, সেগুলো কি কি? এক নাম্বার,
Metaphysical poets has long done duty as a term of abuse or as the level of quaint and pleasant taste. এখানে বলতেছে যে মেটাফিজিক্যাল পোয়েটরা তাদের যে দীর্ঘ একটা তোমার ডিউটি রয়েছে, সেই ডিউটিটা তারা পালন করেছে। এবং এটা পালন করতে গিয়ে তারা অনেক সময় অ্যাবিউজ করেছে, অ্যাবিউজই হোক আর যেটাই হোক না কেন, তারা সেটা করেছে। অথবা প্রয়োজনীয়তা বা চাহিদা, হ্যাঁ, সেটার দিক থেকে হোক, বা অ্যাট্রাকটিভ করার জন্য ওল্ড ফ্যাশন কোনো জিনিস তারা নিয়ে আসা হোক, যেটাই হোক, তারা এই কাজটা করেছে। মানে এখানে বলতেছে মেটাফিজিক্যাল পিরিয়ড হ্যাজ লং ডান ডিউটি, তারা দীর্ঘ একটা ডিউটি বা কর্তব্য পালন করেছে অ্যাজ এ টার্ম অফ অ্যাবিউজ, এটা অ্যাবিউজের টার্ম দিয়ে হোক, অর অ্যাজ এ লেভেল অফ পয়েন্ট অ্যান্ড প্লেজেন্ট টেস্ট, অর্থাৎ প্রাচীন বা পুরনো কোনো কিছু, অথবা চমৎকার কোনো টেস্ট পাওয়ার জন্য। মানে মেটাফিজিক্যাল পোয়েটরা যারা, তারা যেটা করেছে, এটা যেভাবেই হোক একটা সুন্দর টেস্টের জন্য এটা করেছে। তারপর আরেকটা হচ্ছে দ্য মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াজ আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার অর ডাইভার্স ইন ক্যারেক্টার অর কন্টেন্ট। বলা হচ্ছে যে বিপরীত আইডিয়াগুলোকে এক জায়গায় করেছে, কম্প্যারিজন করেছে, অথবা এখানে বৈচিত্র্যতা এনেছে, ক্যারেক্টারের দিক থেকে অথবা কন্টেন্টে, যে দিক দিয়ে হোক তারা বৈচিত্র্যতা এনেছে। আরেকটা হচ্ছে ইনভেন্টিভ ইউজ অফ কনসিট, তারা তোমার হচ্ছে কনসিটের ব্যবহার করেছে, এবং এটা উদ্ভাবনী ওয়েতে ব্যবহার করেছে, মানে এক কথা কনসিট আবিষ্কার করেছে। দ্য লুজ স্ট্রাকচার অফ পোয়েট্রি, এবং পোয়েট্রি হচ্ছে, পোয়েট্রির যে স্ট্রাকচারটা সেটা অনেক লুজ। মানে এই চারটা হচ্ছে আমাদের জনসনের অবজেকশন মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কে। একটা হচ্ছে তারা পোয়েট্রির কোয়ালিটি বাড়ানোর জন্য যে এই অনেকদিন ধরে কাজ করতেছে তা না, তারা অ্যাবিউজ করার জন্যই হোক, আর সেগুলোর ভেতরে একটা আলাদা টেস্ট নিয়ে আসা, ওল্ড টেস্ট বা প্লেজেন্ট টেস্ট যেটাই হোক নিয়ে আসার জন্যই হোক, তারা অনেক কিছু করেছে। মানে এক কথা তিনি বলতেছেন যে তারা অনেক খারাপ কিছু করে ফেলেছে, ব্যাপারটা এরকম। এরপরে তারা বিপরীত আইডিয়াকে তারা এক জায়গায় করার চেষ্টা করেছে জোর করে। দুই নম্বর হচ্ছে তারা কনসিট আবিষ্কার করেছে। তিন নম্বর হচ্ছে তাদের পোয়েট্রির প্লটটা বা স্ট্রাকচারটা খুবই লুজ, এটা অতটা ভালো না, গ্র্যান্ড না। আচ্ছা, এলিয়টস অবজেকশন উইথ জনসন, এবার এলিয়টের কাজ আর কি। তো এলিয়ট জনসনের এই ব্যাপারগুলো নিয়ে তিনিও অবজেকশন করেছেন। তিনি কি বলেছেন সেটা দেখি। জনসন মেক্স এ কমেন্ট অন মেটাফিজিক্যাল পোয়েটস দ্যাট এলিয়ট ডাজন্ট কোয়াইট অ্যাগ্রি উইথ। জনসন মেটাফিজিক্যাল পোয়েটদের সম্পর্কে একটা কথা বলেছেন যেটার সাথে আমাদের এলিয়ট এতটুকুনো অ্যাগ্রি করেন না। হি ক্লেইমস দ্যাট জনসনস impeachment was motivated by the idea of conjunction failure in some poets, particularly Cleveland. তিনি ক্লেইম করতেছেন যে জনসনের যে ইমপিচমেন্ট, জনসন যে এই যে অনাস্থা প্রকাশ করতেছে এই মেটাফিজিক্যাল পোয়েটদের ব্যাপারে, ইমপিচমেন্ট মানে হচ্ছে সাধারণত অভিশংসন, ও, বা বলতে পারো এখানে একটা অপবাদ দেয়া, তিনি যাকে অপবাদ দিচ্ছেন, এবং এটা তিনি দিচ্ছেন মোটিভেটেড হয়ে। তিনি তার নিজের থেকে দিচ্ছেন না, অন্যদের দ্বারা মোটিভেটেড হয়ে দিচ্ছেন। এবং সে মোটিভেট হচ্ছেন একটা আইডিয়া থেকে, সেটা হচ্ছে কনজাংশন ফেলিওর। কিছু পোয়েট থাকে যারা কনজাংশন করতে পারে না। কনজাংশন বলতে ধরো দুইটা আইডিয়ার ভেতরে যুক্ত করা, দুইটা আইডিয়াকে যুক্ত করা, এই কনজাংশন বা দুইটা সিচুয়েশনকে যুক্ত করা, এইটাতে অনেকে ব্যর্থ হয়। বিশেষ করে কিছু পোয়েটের ক্ষেত্রে কথা তিনি বলতেছেন, এবং তার মধ্যে পার্টিকুলার একজন নামই বলে দিচ্ছেন, ক্লিভল্যান্ড। ক্লিভল্যান্ড নামে যে পোয়েট ছিল, সে এই কনজাংশনে ফেলিয়ার হয়েছে, এবং তার কাছ থেকে মোটিভেটেড হয়ে আমাদের জনসন এই অপবাদটা ছড়াচ্ছেন। ইন আদার ওয়ার্ডস, মেনি আইডিয়াস ওয়ার নট অ্যাডিকুয়েটলি কম্বাইন্ড। তিনি অন্যভাবে বলতেছেন যে অনেক আইডিয়াই পর্যাপ্তভাবে এক জায়গায় করা হয়নি, কম্বাইন করা হয়নি। হাউএভার, some of them had flaws and it was improper to just evaluate an artist on the basis of this. যাই হোক, সাম অফ দেম হ্যাড ফ্লস, অর্থাৎ এই যে রাইটাররা, তাদের কিছু ফ্লস ছিল, তাদের কিছু কিছু পোয়েটদের ফ্লস ছিল। এবং তিনি আরো বলতেছেন আমাদের টিএস এলিয়ট যে এটা ইমপ্রপার, এটা সঠিক না
যে কোনো একটা মানুষকে, কোনো একটা আর্টিস্টকে তার শুধুমাত্র ভুলগুলো দিয়ে তাকে বিচার করা হবে, এটা সঠিক না। রিগার্ডিং দ্য heterogeneous ideas, Eliot notes that poetry is characterized by a degree of material heterogeneity that is forced into united unity by the activity of poet's intellect. অনেক কঠিন। দেখি আমি এটাকে আরো সহজ করার জন্য ট্রাই করব। উম, এটাকে আরো সহজ কিভাবে করা যায় করে আমি এই এই নোটটা আজকে দিব, প্রয়োজনে আরো একটা নোট দিয়ে দিব। দেখো, রিগার্ডিং দ্য হেটারোজিনিয়াস আইডিয়াস সম্পর্কে আমাদের এলিয়ট বলতেছেন, এলিয়ট নোটস দ্যাট পোয়েট্রি ইজ ক্যারেক্টারাইজড বাই এ ডিগ্রি অফ ম্যাটেরিয়াল হেটারোজেনিটি। বলা হচ্ছে একটা পোয়েট্রি, হেটারোজেনিটির নাউন বৈপরীত্য নাকি, মিনিংটা কি আসে? ভিন্নতা, ভিন্নতা, দো আসলে আমরা বলি না। আচ্ছা, বলতেছে হেটারোজিনিয়াস আইডিয়ার এইটার বিবেচনায় বা এটার ব্যাপারে এলিয়ট নোট করতেছেন যে পোয়েট্রি ক্যারেক্টারাইজড হয়েছে বাই এ ডিগ্রি অফ ম্যাটেরিয়াল হেটারোজেনিটি, অর্থাৎ আহ, একটা সার্টেন লেভেলের, একটা সার্টেন ডিগ্রিতে মূলত এই ভিন্নতা পোয়েট্রির ভেতরে থাকবে, আছে, এটা বৈশিষ্ট্যমণ্ডিত করে একটা পোয়েট্রিকে। দ্যাট ইজ ফোর্সড ইনটু ইউনিটি বাই দ্য অ্যাক্টিভিটি অফ দ্য পোয়েটস ইন্টেলেক্ট। দ্যাট ইজ ফোর্স, যেটাকে জোর করা হয়েছে, ইনটু ইউনিটি, জোর করে এক জায়গায় করা হয়েছে, বাই দ্য অ্যাক্টিভিটি অফ দ্য পোয়েটস ইন্টেলেক্ট, পোয়েটের যে মেধা, পোয়েটের যে বুদ্ধি, সেই বুদ্ধি খাটানোর মাধ্যমে বা পোয়েটের মেধা অ্যাক্টিভিটির মাধ্যমে এটা করা হয়েছে। গ্রেট পোয়েটস ইনক্লুডিং জনসন হিমসেলফ পজেসড সাচ এ কোয়ালিটি। আমাদের এলিয়ট বলতেছে বড় পোয়েটরা, বড় যে কবিরা বড় মাপের, এমনকি জনসন নিজেও এই কাজটা করেছেন। ওই যে মানে ডিফারেন্ট আইডিয়াকে এক জায়গায় করা আর কি, এটা ডক্টর জনসন নিজেও করেছেন। ফর এক্সাম্পল, ইন আ ফিউ সেন্টেন্স ফ্রম দ্য বুক দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, ফর এক্সাম্পল হিসেবে তিনি বলতেছেন যে কিছু সেন্টেন্স, এই যে একটা বই হচ্ছে ডক্টর জনসনের, সেটা হচ্ছে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। হ্যাঁ, হিউম্যান উইশেসের যে ভ্যানিটি, এই বইটাতে ডক্টর জনসনের কিছু লাইনে তোমার এই হেটারোজিনিয়াস যে আইডিয়া গুলো, সেগুলোকে তিনি হাইলাইট করেছেন। ওকে, এই হচ্ছে এলিয়ট অবজেকশন উইথ ডক্টর জনসন। এবার এলিয়ট রিফিউট, এলিয়ট হচ্ছে তিনি কিভাবে ডক্টর জনসনের যুক্তি খণ্ডন করেছেন সেটা। Because of their specific technique of developing a figure of speech to the maximum extent that creativity will allow, Johnson labeled the poets in question as metaphysical. বলা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক টেকনিক ডেভেলপ করা, একটা ফিগার অফ স্পিচ পর্যন্ত নিয়ে যাওয়া, একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত, পরিমাণ পর্যন্ত, দ্যাট ক্রিয়েটিভিটি উইল অ্যালাউ, এই ক্রিয়েটিভিটিটাকে আবার অ্যালাউ করা হয়েছে। জনসন এইটাকেই লেবেল দিচ্ছেন, একটা নাম দিচ্ছেন, দ্য পোয়েট ইন কোয়েশ্চেন্স অ্যাজ মেটাফিজিক্যাল। অর্থাৎ মেটাফিজিক্যাল নামে এই জাতীয় পোয়েটদেরকে তিনি একটা কোশ্চেন রেখে মূলত তাদের নাম দিচ্ছেন। কোশ্চেন রেখে বলতে ধরো কাইন্ড অফ অবহেলা করা বা ক্রেডিট না দেয়া, এইরকম একটা ইয়েতে তিনি এইগুলা এদের নাম দিচ্ছেন যে তারা হচ্ছে মেটাফিজিক্যাল। তো বলা হচ্ছে এখানে এই লাইনটা মিনিংটা আবার এরকম ভাবে যে কোনো একটা স্পেসিফিক টেকনিক যেটাকে উন্নত করতে করতে একবার ফিগার অফ স্পিচের মতো করে ফেলা হয়েছে, যেমন কনসিপ্টটাকেই, এবং এটা একবারে একটা ম্যাক্সিমাম পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে ক্রিয়েটিভিটি অ্যালাউ করার মাধ্যমে। জনসন এইটাকেই বা এই জাতীয় পোয়েটদেরকে বলতেছেন যে তারা মেটাফিজিক্যাল। ইন টু ডেস্টিনি, ফর ইনস্ট্যান্স, টু ডেস্টিনি একটা রাইটিং এর নাম, টু ডেস্টিনিতে ফর ইনস্ট্যান্স কাউলি ক্রিয়েটেড দ্য ক্লিনসড অ্যানালজি
between the globe and the chessboard. বলা হচ্ছে টু ডেস্টিনি নামক একটা রাইটিং, যেটা হচ্ছে আমাদের আব্রাহাম কাউলি ছিল না, তোমরা থার্ড ইয়ারে পড়েছিলাম, ওই আব্রাহাম কাউলির যে রাইটিং, সেই রাইটিং এর ভেতরে তিনি একটা অ্যানালজি ক্রিয়েট করেছেন, ক্লিনসড অ্যানালজি, মানে একেবারে ক্লিয়ার একটা সাদৃশ্য তিনি মেনটেন করেছেন এখানে, সাদৃশ্য তিনি দেখিয়েছেন, অরিজিনাল সাদৃশ্য বিটুইন গ্লোব অ্যান্ড চেসবোর্ড। অর্থাৎ গ্লোব আমাদের যে পৃথিবী, আমাদের যে পৃথিবীর যে মানচিত্র পৃথিবী, সেটার সাথে চেস বোর্ড অর্থাৎ দাবা খেলার যে বোর্ড, এই দুইটার ভিতরে তিনি একটা অ্যানালজি দেখিয়েছেন কাউলি। ইন হিজ এ ভ্যালিডিকশন ডান অলসো কম্পেয়ার্ড এ কাপল ইন লাভ টু এ সেট অফ কম্পাসেস। এই যে আবার এখানেও বলতেছে যে এ ভ্যালিডেশন ফর ওয়েডিং মর্নিং, ওইটাতে জন ডান তিনি একটা কাপলের ভালোবাসাকে এক সেট কম্পাসের সাথে তুলনা করেছেন। However, Eliot draws attention to the fact that in other places we discover first connection of thought rather than a simple explanation of a comparison's meaning, demanding significant reader adaptability. যাই হোক, এলিয়ট একটা বিষয় আমাদের অ্যাটেনশন ড্র করতেছেন একটা সত্য বিষয়ের দিকে, সেটা হচ্ছে যে কিছু জায়গায় আমরা ডিসকভার করতে পারি যে একটা ফার্স্ট কানেকশন বিল্ড আপ করা হয়েছে থটের সাথে, রাদার দেন সিম্পল এক্সপ্লেনেশন। কোনো একটা কম্প্যারিজনের মিনিং এর যে সাধারণ একটা ব্যাখ্যা, সেটা না দিয়ে সরাসরি আমাদের থট এর সাথে কানেকশন করা হয়েছে। ডিমান্ডিং সিগনিফিকেন্ট রিডার্স অ্যাডাপ্টেবিলিটি, মানে ব্যাপারটা এরকম যে কোনো একটা জিনিস একটু দুর্বোধ্য হয়েছে, সেটা ক্লিয়ার করা হয়নি, বরং আমরা যারা রিডার আমাদেরকে ওই ওই রাইটিংটার সাথে বা ওই মিনিংটার সাথে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়েছে, আমাদের বুঝতে কষ্ট হয়েছে, আমাদেরকে কষ্ট করে বুঝতে হয়েছে, সেটা বলতেছে আমাদের টিএস এলিয়ট। যে কিছু ক্ষেত্রে মেটাফিজিক্যালরা আর কি এই কঠিন করে ফেলেছে, হঠাৎ করেই তাদের রাইটিংটা কোনো একটা কম্প্যারিজনকে সে থটের সাথে জড়িয়ে কানেকশন করিয়ে দিয়েছে, মানে ওইটা তোমার বুঝতে হলে থট লাগবে। It is difficult to find any precise use of metaphor, simile, or other concept which is common to all poets, and at the same time important enough as an element of style to isolate these poets as a group. আহ, বলতেছেন আমাদের টিএস ইলিয়ট যে এটা খুঁজে পাওয়া খুবই কঠিন, যে any precise use of অর্থাৎ খুবই সংক্ষিপ্ত পরিমাণে, খুবই সাধারণ অল্প পরিমাণে মেটাফোর, সিমিলি এবং কনসেপ্ট ব্যবহার করেছেন কবিরা, এটা খুবই ডিফিকাল্ট এরকম খুঁজে পাওয়া। এবং বলা হচ্ছে যে হুইচ ইজ কমন টু অল পোয়েটস, এবং এটা সব পোয়েটদের ক্ষেত্রে কমন, সবাই সিমিলি ব্যবহার করেছে, মেটাফোর ব্যবহার করেছে, কনসেপ্ট ব্যবহার করেছে, এটা তিনি বলতেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি আবার এটা বলতেছেন যে ইম্পর্টেন্ট এনাফ অ্যাজ অ্যান এলিমেন্ট অফ স্টাইল, বলতেছে এটাও গুরুত্বপূর্ণ যে একটা স্টাইলের এলিমেন্ট হিসাবে কিছু পোয়েটদেরকে বা কিছু গ্রুপকে আলাদা করা, আইসোলেট করা, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে ব্যাপারটা ওই যে ওরা এরকমটা লিখেছে তাই ওরা মেটাফিজিক্যাল পোয়েট, এরা এরকম লিখেছে তাই ওরা লেক পোয়েট, ওরা এরকম লিখেছে তাই ওরা রোমান্টিক পোয়েট। হ্যাঁ, তো বলতেছে যে এইটার কথা, যে সিমিলি মেটাফোর কনসেপ্ট ইউজ করেনি এমন কে আছে। তো এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে কোন একটা পার্টিকুলার গ্রুপ বা রাইটার বা পোয়েটদেরকে তাদের রাইটিং এর এলিমেন্টের উপরে বেস করে, স্টাইলের উপরে বেস করে তাদেরকে আলাদা করে গ্রুপ করে দেয়া, আলাদা দলে তাদেরকে ভিড়িয়ে দেয়া, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু কঠিন, হ্যাঁ, একটু চেষ্টা করবা এক একটা পয়েন্ট দুই তিনবার করে নিজের মতো করে পড়া, তারপর দেখবে যে একটা সামারি দাঁড়িয়ে গেছে তোমার মাথার ভিতরে, এবং ওই সামারিটাই হচ্ছে তোমার লিখতে হবে। The metaphysical poets followed the poets of the preceding age, আচ্ছা, বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটরা তারা তাদের আগের যে যুগ, সেই যুগের পোয়েটদেরকে ফলো করেছিল। কিভাবে? Eliot emphasizes that all of the poets of the 17th century, even the so-called metaphysicals, were the natural and direct continuation of the previous era. টিএস এলিয়ট জোর দিয়ে বলতেছেন যে 17th সেঞ্চুরির সমস্ত কবি, যত কবি আছে সবাই
এমনকি ওই তথাকথিত মেটাফিজিক্যালরাও, তারা ওয়ার দ্য ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল অ্যান্ড ডিরেক্ট কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস এরিয়া, অর্থাৎ তারা প্রকৃতিগতভাবেই হোক আর ডিরেক্ট ভাবে আসুক আর কি, তারা আগের যুগের কন্টিনিউয়েশন হিসেবে এসেছে, তাদের ধারাবাহিকতাইতেই তারা এসেছে। মানে আগের যুগের রাইটাররা যেরকমটা লিখতো সেটাই এরা লিখে ধারাবাহিক হিসেবে এসেছে। সাম অফ দ্য পিরিয়ড dramatists including Shakespeare, Middleton, Webster, and Turner are known for their use of phrases that closely expand upon pictures and multiply the associations they evoke. বলা হচ্ছে যে সাম অফ দ্য পিরিয়ডস ড্রামাটিস্ট, অর্থাৎ ড্রামাটিস্টদের কিছু যুগে আর কি, ড্রামাটিস্টদের যুগে, বিশেষ করে শেক্সপিয়ার, তারপর মিডলটন, ওয়েবস্টার, টার্নার, এদের যুগে সাম অফ দ্য পিরিয়ডস ড্রামাটিস্ট অর্থাৎ, আচ্ছা এখানে একটু ভুল আছে, এইখানে হবে, আর এটা হবে এইখানে। বলা হচ্ছে সাম অফ দ্য পিরিয়ড ড্রামাটিস্ট ইনক্লুডিং শেক্সপিয়ার এত 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 আর নোন ফর দেয়ার ইউজ অফ ফ্রেজেস। বলা হচ্ছে কিছু ড্রামাটিস্ট আছে যারা তাদের ফ্রেজ ইউজ করার কারণে পরিচিত, দ্যাট ক্লোজলি এক্সপ্যান্ড আপন পিকচার্স, এবং যেগুলো আর মাল্টিপ্লাই দ্য অ্যাসোসিয়েশন দে ইভোক। বলা হচ্ছে যে এগুলো খুব ক্লোজলি, মানে ইমেজের সাথে খুবই ক্লোজলি, এগুলো এগুলো ফ্রেজগুলো এমন দেখলে মনে হয় যেন ছবি দেখতেছি, পিকচার দেখতেছি। মাল্টিপ্লাই দ্য অ্যাসোসিয়েশন দে ইভোক, এবং তারা যেটাকে বোঝাতে চাচ্ছেন সেটার সাথে সংযোগ রয়েছে এদের। The dramatic verse of the late Elizabethan and early Jacobean poets, according to Eliot, expresses a degree of development of sensibility which is not found in any of the prose of the time. বলা হচ্ছে ড্রামাটিক ভার্সন ড্রামাটিক ভার্স অফ দ্য লেট এলিজাবেথান অ্যান্ড আর্লি জ্যাকোবিয়ান পোয়েটস, অর্থাৎ এলিজাবেথান যুগের শেষের দিককার যে ড্রামাটিক ভার্স যেগুলো ছিল বা ড্রামার ভেতরের যে কবিতাগুলি সেগুলো, অ্যান্ড দ্য আর্লি জ্যাকোবিয়ান পোয়েটস, এবং জ্যাকোবিয়ান যুগের যে পোয়েটদের আর্লি শুরুতে, অ্যাকর্ডিং টু এলিয়টের মতে, তারা এক্সপ্রেস এ ডিগ্রি অফ ডেভেলপমেন্ট অফ সেন্সিবিলিটি। তারা এক মানে তাদের কবিতার ভিতরে সেন্সিবিলিটির ডেভেলপমেন্ট ঘটেছিল একটা সার্টেন ডিগ্রিতে, একটা সার্টেন পরিমাণে, হুইচ ইজ নট ফাউন্ড ইন এনি অফ দ্য প্রোজ অফ দ্য টাইম, এবং ওই সময় কোনো প্রোজের ভেতরে এটা দেখা যায়নি। এটা এলিয়ট বলতেছেন। Their reading and ideas directly and recently impacted their manner of feeling. বলা হচ্ছে তাদের পড়াশোনা, তাদের গবেষণা, তাদের আইডিয়া ডিরেক্টলি এবং রিসেন্টলিও এটা ইম্প্যাক্ট ফেলেছে, প্রভাব বিস্তার করেছে দেয়ার মিনিং অফ ফিলিং, তাদের যে ফিলিং করার যে ম্যানার, মিনিং না তো ম্যানার, ম্যানার অফ ফিলিং, তাদের আহ অনুভূতির যে ধরন, সেই ধরনটাকে প্রভাবিত করেছে। For example, we discover in Chapman a direct sensual perception of thought or a reproduction of cognition into emotion similar to that in Donne. উদাহরণস্বরূপ এখানে চ্যাপম্যানের কথা বলা হচ্ছে, ওই যে চ্যাপম্যান ওই যে হোমারের পোয়েট্রি গুলো প্রথম ইংলিশে অনুবাদ করেছিলেন, সেই চ্যাপম্যানের কথা বলা হচ্ছে। আমরা যে পড়েছিলাম না সেকেন্ড ইয়ারে, চ্যাপম্যানস ইন্টু অন অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার, ওইটা। তো এখানে বলতেছেন যে উদাহরণস্বরূপ আমরা চ্যাপম্যানকে ডিসকভার করি, চ্যাপম্যানকে দেখতে পাই, যার রাইটিং এর ভিতরে ডিরেক্ট সেন্সুয়াল পারসেপশন ছিল, পারসেপশন অফ থট, মানে এক কথায় জ্ঞান, এখানে থট বলতে কাইন্ড অফ জ্ঞান বা মানে জ্ঞানই আর কি, গভীর জ্ঞান। তো বলা হচ্ছে জ্ঞানকে বোঝার ক্ষেত্রে ডিরেক্ট সেন্সুয়াল পারসেপশনের দরকার হয়েছে চ্যাপম্যানের রাইটিং এর ভেতরে, অর এ রিপ্রোডাকশন অফ কগনিশন ইনটু ইমোশন সিমিলার টু দ্যাট অফ ডান, অথবা একটা প্রত্যক্ষ আহ কি বলে এটাকে, ইন্দ্রিয়গত আর কি, একটা কগনিশন বা উপলব্ধির
তোমার রিপ্রোডাকশন হয়েছে, পুনরুৎপাদন হয়েছে। মানে এক কথায় যে জিনিসটা আগে হয়েছে সেটাও যেন এই সময়টাতে এসে হয়েছে। সিমিলার টু দ্যাট অফ দ্যাট ইন ডান, এবং ডানের ক্ষেত্রে ওই একই জিনিস ঘটেছে। মানে ব্যাপারটা এরকম, চ্যাপম্যান যেমন হোমারকে ট্রান্সলেট করে করে সেখানে আবেগ অনুভূতির অ্যাড করেন, সেন্সিবিলিটির অ্যাড করেন, করে এটাকে চমকপ্রদ একটা রাইটিং হিসেবে করেছেন। তার মানে কি, তিনি আগের কোনো জিনিসটাকে এখন আবার নতুন করে নিয়ে আসছেন। তো আমাদের এই টিএস এলিয়ট বলতেছেন যে আগের রাইটারদের অনেক কিছুই আমাদের জন ডান্ন যেরকম, মানে জন ডান নিয়ে এসেছেন আগের রাইটারদের কাছ থেকে অনেক কিছু। তিনি যে একবার সরাসরি মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখেছেন একবার আলাদা একটা ধরন, তা না, বরং আগেও এটা ছিল কিন্তু সেখান থেকে এটা নিয়ে এসেছেন তিনি। এরপর দেখো দ্য মেটাফিজিক্যাল মেকানিজম অফ সেন্সিবিলিটি, কতখানি আছে, মেটাফিজিক্যাল মেকানিজম অফ সেন্সিবিলিটি, অর্থাৎ মেটাফিজিক্যাল যে মেকানিজমটা রয়েছে সেন্সিবিলিটির, সেটা কি। দেখো, দ্য সো কল্ড মেটাফিজিক্যাল পোয়েটস হ্যাড এ সেন্সিটিভিটি mechanism that could devour any kind of experience। বলা হচ্ছে যে তথাকথিত ওই মেটাফিজিক্যাল পোয়েটরা, মানে টিএস এলিয়ট কিন্তু তথাকথিত বা এগুলো শব্দগুলো, এগুলো আমরা ব্যবহার করতেছি তাই না, আর টিএস এলিয়টের কিন্তু এইভাবে তিনি ডিরেক্ট ওইভাবে বলেননি। কারণ সো কল্ড বললে তো আমরা জানি যে এটা আর সম্মান দেওয়া বোঝায় না, তাই না। তো এখানে তিনি এই সকল দিয়ে মূলত বোঝাতে চাচ্ছেন যে আমাদের জনসন এইভাবে এই কথাটা বলেছেন, সেটাকে তিনি বলতেছেন যে তারা তো মেইন স্ট্রিমের রাইটার, কেন তাদেরকে আলাদা করতে হবে মেটাফিজিক্যাল রাইটিং এটা বলে, মেটাফিজিক্যাল রাইটার বলে। তো বলতেছে সো কল্ড মেটাফিজিক্যাল পোয়েটস হ্যাড সেন্সিটিভিটি মেকানিজম, তাদের সেন্সিটিভিটি মেকানিজম সেটা ছিল, দ্যাট কুড ডেভার, যেটা গোগ্রাসে খেয়ে ফেলতো এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, যে কোনো এক্সপিরিয়েন্সকে, এখানে খেয়ে ফেলা বলতে মানে ম্যানেজ করা কাইন্ড অফ, যে কোনো ধরনের এক্সপিরিয়েন্সকেই এই সেন্সিটিভিটির মেকানিজমে ফেললে মেটাফিজিক্যাল পোয়েম তৈরি হয়ে যেত আর কি। মেকানিজমের বাংলা কি, কারিগরি কোনো কিছু। মেকানিজম তো মেকানিজম জানি, কল কবজা, কলের গঠন, প্রক্রিয়া, হ্যাঁ প্রক্রিয়া এটা ইউজ করা যায়। মেকানিজম তো মানে এটা তো জানি, ছোটবেলা থেকেই জানি, কিন্তু এটা বাংলাটাই যে আজকে শিখলাম। প্রক্রিয়া, কল কবজা, মেকারি, এগুলো তো বুঝি। কত কিছু শিখতেছি নতুন নতুন। আবার এই এই যে এই নোটগুলো ধরো করা গতবারের আগের বার, তো তখন যখন করেছি তখন আহ এগুলো ধরো বিভিন্ন বই থেকে লেখা, বিভিন্ন জায়গা থেকে, তখন ওয়ার্ড মিনিং গুলো অত তলায় দেখিনি। ওকে, তারপর ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে নেওয়া আছে অনেক কিছু। সিমিলার টু দেয়ার predecessors, ইংলিশ, ইটালিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ, দে আর আর্টিফিশিয়াল, সিম্পল অ্যান্ড ডিফিকাল্ট। বলা হচ্ছে তাদের, অর্থাৎ রাইটারদের যে পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষদের মতোই, বিশেষ করে ইংলিশ, ইটালিয়ান, ফ্রেঞ্চ যারা ছিল রাইটার, বলছে তাদের মতোই দে আর আর্টিফিশিয়াল, অর্থাৎ এই যে মেটাফিজিক্যাল যে রাইটাররা আছে তারা হচ্ছে কৃত্রিম, একই সঙ্গে সিম্পল, তাদের রাইটিং হচ্ছে সহজ সরল, and একই সঙ্গে আবার ডিফিকাল্ট, কঠিন। Theirs was a noble quality that shouldn't have been tarnished by Milton and Dryden, two of the best poets of the 17th century। বলা হচ্ছে তাদের, দেয়ার্স বলতে এখানে মেটাফিজিক্যাল পোয়েটদের কথা বলা হচ্ছে, যে তাদের ওয়াজ এ নোবেল কোয়ালিটি, তাদের রাইটিং এর ভেতরে একেবারে খুব বড় মাপের কোয়ালিটি ছিল, এবং দ্যাট শুড দ্যাট শুড নট হ্যাভ বিন টার্নিশড, যেটাকে তোমার কলঙ্কিত, টার্নিশড মানে কলঙ্কিত করা,
যেটাকে কলঙ্কিত করা উচিত হয়নি বাই মিল্টন অ্যান্ড ড্রাইডেন। মিল্টন এবং ড্রাইডেনের টু অফ দ্য বেস্ট পোয়েটস অফ দ্য 17th সেঞ্চুরি, যারা 17th সেঞ্চুরির দুইটা বড় বড় পোয়েট। The association dissociation of sensitivity led to more sophisticated language but cruder feeling, which one witnessed the to a significant degree of Victorian writers, Tennyson and Browning। বলা হচ্ছে যে এই যে সেন্সিটিভিটির যে ডিসোসিয়েশনটা, আবেগ অনুভূতি যে আলাদা করে রাখাটা আর কি, তো বলা হচ্ছে এই যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এটাও আরেকটা সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজের দিকে নিয়ে গেছে আর কি, লেড টু মোর সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ। এমনি সাধারণত আমরা জানি কি যে মেটাফিজিক্যাল পোয়েট্রি ল্যাঙ্গুয়েজটা হবে খুব একটা কঠিন না, সহজ হবে, সিম্পল হবে। কিন্তু যখন এই যে ডিসোসিয়েশন অফ সেন্সিটিভিটি করা হয়েছে, তখন এখানে সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজের দরকার হয়েছে। বাট ক্রুড আর ফিলিং, কিন্তু এর ভেতরেও ফিলিংটা অতটা ভালো না, ক্রুড ধরনের একটা ফিলিংস আসছে। হুইচ ওয়ান উইটনেস টু এ সিগনিফিকেন্ট ডিগ্রি অফ ভিক্টোরিয়ান রাইটার, এবং এইটা টেনিসন এবং ব্রাউনিং এর মতো ভিক্টোরিয়ান রাইটাররাও বেশ ভালোভাবেই দেখেছেন। ডিফেন্স অফ মিসেলেনিয়াস অবজেকশনস। মিসলেনিয়াস মানে হচ্ছে বিবিধ, বহুবিধ। এই শব্দটা মনে রাখো, মানে এই শব্দগুলো চাকরির পরীক্ষায় আসে। ওকে। অন দা আদার, আচ্ছা, আদার হ্যান্ড, অন দা নাই আর কি, আদার হ্যান্ড দিস ক্রিটিসিজম অফ জনসনস ভিউ অন মেটাফিজিক্যাল পোয়েটস এলিয়ট হ্যাজ disproved or disagreed with them। বলেছে অন্যদিকে এই ক্রিটিসিজমের ভেতরে জনসনের যে মেটাফিজিক্যাল পোয়েটদের ব্যাপারে যে মতামত, ভিউ যেটা রয়েছে, এলিয়ট সেটাকে ডিসঅ্যাগ্রি করতেছেন অথবা ডিসঅ্যাপ্রুভ করতেছেন, মেনে নিচ্ছেন না। He asserts that Johnson's broad analysis of the metaphysical poets in his essay The Life of Cowley is frequently accurate, yet the language of the poets listed is often simple, clear, elegant, and their ideas and feelings are frequently unified very closely to the modern poet। বলা হচ্ছে যে হি অ্যাসার্টস দ্যাট, আমাদের টি এস এলিয়ট তিনি বর্ণনা করতেছেন যে জনসনস ব্রড অ্যানালাইসিস অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ইন হিজ এসে দ্য লাইফ অফ দ্য কাউলি, জনসনের যে অনেক বড় রকমের বিশ্লেষণ তিনি করেছেন মেটাফিজিক্যাল পোয়েটদেরকে, তার যে রাইটিং, তার যে এসে দ্য লাইফ অফ মেটাফিজিক্যাল, দ্য সরি দ্য লাইফ অফ কাউলি, এইটার ভিতরে তিনি যে তাদের মেটাফিজিক্যাল পোয়েটদেরকে খুব বড়ভাবে অ্যানালাইসিস করেছেন, ইজ ফ্রিকুয়েন্টলি অ্যাকিউরেট, বলতেছে এটা অনেক জায়গাতেই অ্যাকুরেট রয়েছে। মেটাফিজিক্যাল পোয়েটদের ক্ষেত্রে যেটা বলেছেন অনেক ক্ষেত্রে অ্যাকিউরেট রয়েছে। Yet the language of the poets listed is often simple, clear and elegant। তারপরেও এখানে কবিদের যে ল্যাঙ্গুয়েজটা, মেটাফিজিক্যাল পোয়েটদের যে ল্যাঙ্গুয়েজটা, সেটা লিস্টেড ইজ অফেন সিম্পল, এটা প্রায় এটা খুব সিম্পল হতো, সাধারণ, ক্লিয়ার এবং এলিগেন্ট টাইপের হতো। And their ideas and feelings are frequently unified very closely to the modern poets। এবং বলতেছে তাদের যে আইডিয়া, মেটাফিজিক্যাল পোয়েটদের আইডিয়া, তাদের ফিলিংস, এগুলা ফ্রিকোয়েন্টলি বারবার যোগ করা হয়েছে, বা ফ্রিকোয়েন্টলি ইউনিফাইড করা হয়েছে ভেরি ক্লোজলি টু দ্য মডার্ন পোয়েটস, মডার্ন পোয়েটসদের খুব, মানে মডার্ন পোয়েটসদের সাথে আর কি, এটাকে ইউনিফাই করার চেষ্টা করা হয়েছে। ওই যে আমরা মডার্ন পোয়েটদের ব্যাপারে গতদিন একটা প্রশ্ন করলাম, ওইটা। Eliot would disagree with Johnson because the late Elizabethan dramatists were quite analytical, despite Johnson's assertion that metaphysical poets' work were always analytical। এলিয়ট তিনি ডিসঅ্যাগ্রি করতেছেন ডক্টর জনসন এর একটা মতের এগেনস্টে আর কি, কারণ লেট এলিজাবেথান যে ড্রামাটিস্টরা ছিল তারাও অ্যানালিটিক্যাল ছিল, এবং জনসনের যে
অ্যাসারশন, জনসনের যে তোমার বর্ণনা দেয়া, সেটা সত্ত্বেও মেটাফিজিক্যাল পোয়েটরা ওয়ার্কস ওয়ার পোয়েটদের ওয়ার্কস ওয়ার অলওয়েজ অ্যানালিটিক্যাল। বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটদের যে কাজগুলি সেগুলো সবসময় অ্যানালিটিক্যাল থাকতো, মানে বিশ্লেষণধর্মী থাকতো। হিয়ার এলিয়ট particularly captures Christopher Marlowe, a man of exceptional learning who, when viewed analytically, is comparable to metaphysical poets. এখানে এলিয়ট বিশেষ করে ক্যাপচার করেছেন ক্রিস্টোফার মার্লোকে, মানে তার কথা বলেছেন আর কি, যিনি হচ্ছেন একজন এক্সেপশনাল লার্নিং, এ ম্যান অফ এক্সেপশনাল লার্নিং, মানে তিনি একজন এক্সেপশনালি বিদ্বান ব্যক্তি বলতে পারো। হোয়েন ভিউড অ্যানালিটিক্যালি, যখন তাকে অ্যানালিটিক্যালি দেখেছেন আমাদের এলিয়ট, ইজ কম্পারেবল, তখন তিনি দেখেছেন যে তাকেও মেটাফিজিক্যাল পোয়েটদের সাথে কম্পেয়ার করা যায়। এলিয়ট দাস এস্টাবলিশেস দ্যাট মেটাফিজিক্যাল পোয়েটস সাকসিডেড এলিজাবেথান প্লে রাইটস। এবং এভাবে এলিয়ট তিনি দেখাতে চেয়েছেন যে আসলে মেটাফিজিক্যাল পোয়েটরা, মানে তিনি স্টাবলিশ করতে চেয়েছেন যে মেটাফিজিক্যাল পোয়েটরা তোমার সাকসিডেড এলিজাবেথান প্লে রাইট, অর্থাৎ তারা এলিজাবেথান প্লে রাইটদের, ড্রামাটিস্টদের জায়গাটা নিয়েছে। এখানে ড্রামার সাথে এই মেটাফিজিক্যাল পোয়েটের তোমার কি মিলটা কোথায়? তোমরা জানো যে মেটাফিজিক্যাল পোয়েট গুলো অ্যাব্রাপ্টলি শুরু হয়, হঠাৎ করে শুরু হয়, যেটাকে আমরা বলি ড্রামাটিক্যালি শুরু হয়। হঠাৎ করে একজন এসে ডায়লগ দিচ্ছে, যেমন ওই যে গুডমোরের কথাই চিন্তা করো, ফার্স্ট ইয়ারে বলতেছে যে, মানে গুডমোর কবিতা যেরকমটা আর কি, যে হঠাৎ করে এসে একজন বলা শুরু করে দিচ্ছে, কোনো আগে কোনো আকাশ বাতাসের কোনো বর্ণনা টর্ণনা কোনো কিচ্ছু নাই আর কি। তারপরে তোমরা আরো যে রবার্ট ব্রাউনিং এর যে রাইটিং, টেনিসনের যে ড্রামাটিক মনোলগ, সবকিছুই ড্রামার আদলে হচ্ছে। তো এই যে মনে হচ্ছে যেন একজন গল্প বলতেছে, একজন শুনতেছে, হঠাৎ করে শুরু হচ্ছে, আবার এটা যেন ডায়ালগের মতো অনেক জিনিস আছে এর ভেতরে। তো এই সব মিলেই আমাদের এই এলিয়ট বলতেছেন যে এই রাইটারদের রাইটিং এরকম কারণ তারা এলিজাবেথান প্লে রাইটদের জায়গাটা নিয়েছে, তাদের পরেই তাদের অবস্থান, এই জন্য তাদের রাইটিংটা এরকম একটু ডায়ালগ বেসড। ইন কনক্লুশন, উপসংহারে, it may be claimed that Johnson's observation about metaphysical poets is not supported by Eliot. বলতেছে উপসংহারে আমরা এটা দাবি করতে পারি, বলতে পারি যে জনসনের যে অবজারভেশন মেটাফিজিক্যাল পোয়েটদের ব্যাপারে, এইটা আমাদের এলিয়ট সাপোর্ট করতেছে না। এলিয়ট ডিসপিউটেড জনসনস ক্লেইমস, নট টু রিজেক্ট দেম। এলিয়ট এখানে যে জনসনের দাবির ব্যাপারে যে ডিসপিউট করেছেন বা আপিলটা করতেছেন, এটা যে তাদেরকে রিজেক্ট করার জন্য তা না, but rather to support metaphysical poets in accordance with his own logical argument. বরং এখানে তিনি এটা ক্লেইমটাকে রিজেক্ট করার জন্য না, বরং মেটাফিজিক্যাল পোয়েটদেরকে সাপোর্ট করার জন্য, ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ ওন লজিক্যাল আর্গুমেন্ট, তার নিজের মতামত অনুযায়ী। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল এই প্রশ্নটা। এখন প্রশ্নটা একটু কঠিন, ভাষাটাকে দেখি যদি আরো সহজ করে দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব। এই 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 নোটটা আজকে শেয়ার করব, পাশাপাশি যদি এটার ভাষাটা সহজ করা যায় তাহলে এটাও করে দেবো, হয়তো কাল পরশু এটা শেয়ার করে দেবো। আমি না শেয়ার করলে মনে করিয়ে দিও, আর যদি কেউ মনে করে যে না এটাই ঠিক আছে, আমি এটাই নিজের মতো করে লিখতে পারবো, লিখবো, তাহলে সেটা তো আর আমার খাটাখাটনি করা লাগলো না। তো আজকে তো আরেকটা প্রশ্ন শুরু করলে মানে শেষও করতে পারবো না, অনেক টাইম লাগবে। তো এখন বলো তোমাদের কিছু বলার থাকলে। আজকের ক্লাসটা একটু ছোট হলো, মোটামুটি 10 মিনিটের মতো কম হয়ে গেল আর কি। আচ্ছা, এই একটা রেখে আজকে ছেড়ে দিই আর কি, একটাই থাক। তোমরা এই প্রশ্নটা পড়ো। আর তোমাদের ফাইনাল পরীক্ষা তো সেই সামনে মে জুনের আগে হবে না, এটা নিশ্চিত। যতই বলুক ফর্ম ফিল আপ আগে নিব, এই সে করবে সেই করবে, কুরবানি ঈদের পরে যা পরীক্ষা হবে। ধরো মার্চে গিয়ে তোমার রোজার ঈদ, এপ্রিল মেতে গিয়ে কুরবানি ঈদ পড়বে,
এরপরে যা পরীক্ষা শুরু হবে। আর এবার যা কিছু আছে, সেশন জট টট তো আছেই। তো রিল্যাক্সে পড়ো, আবার না পড়ে থাইকো না আর কি। হ্যাঁ, ফোর্থ ইয়ার এবার কিন্তু শেষ। ফোর্থ ইয়ারে ফেল করা যাবে না। ফোর্থ ইয়ারে ফেল করলে কিন্তু একটা বছর লস হয়ে যায়। হুম। আবার ইমপ্রুভ দেওয়াও যায় না ফোর্থ ইয়ারে। এটা মাথায় রেখো, ফোর্থ ইয়ারে কিন্তু ইমপ্রুভ দেওয়া যায় না। ফোর্থ ইয়ারে ইমপ্রুভ দিলে ওই এক ইয়ার ড্রপ হয়ে যায়। হ্যাঁ, ইএলটি পড়াবো, ইএলটি কন্টিনেন্টাল দুইটাই পড়াবো। তবে না, ইএলটি পড়ালে ভালো হয় না, কারণ কি, ইএলটি যখন পড়াই তখন তোমাদের যে এই যে 20-30 জন যারা জয়েন করতেছে এখন, 15-20 জন, এটার মধ্যে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাও, ওই ভাগ থেকে আর উদ্ধার হয় না। আমি প্রথমবার ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, আহ ইএলটিটা আগে পড়াই। তো পরে দেখা যায় যে ওই যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, তো ওই পরে আর ওই স্টুডেন্ট আসে না। আর আরেকটা জিনিস আমি এটাও দেখছি, ইএলটি পড়াইতে বা ইএলটিতে প্রচুর প্রশ্ন পড়তে হয়। তো একটা সময় গিয়ে ইএলটির ওই পাঁচ পাঁচ 5 জন 7 জন জয়েন করে। তারপরে হচ্ছে কন্টিনেন্টাল, যেমন লাস্টে যেবার যে পরীক্ষাটা হলো গত, এই যে যার ভাইভাটা হলো আর কি, সেটা কন্টিনেন্টালের আমি কয়েকদিন ক্লাস নিতে গিয়ে নিতে পারিনি আর কি। মানে জয়েনই করে না, এরকম একটা ভাব। ওই শেষে গিয়ে, ওই যে বললাম যে যখন তোমাদের ভেতরে একটা ইয়ে নষ্ট হয়ে যায়, হারমোনি নষ্ট হয়ে যায় ক্লাসের ভেতরে আর কি। আর ওই জন্য এটা হ্যাঁ, এটা কঠিন। এটা কঠিন, তবে এখানে আবার কিছু বিষয় আছে বানিয়ে লেখা যায়। অনেক প্রশ্ন আছে বানিয়ে লেখা যায়। তো সেই হিসাবে বলতে পারো, যদি 20টা কোশ্চেন দেওয়া থাকে সাজেশনে, দেখবা এর মধ্যে 12-13টাই বানিয়ে লেখা যাবে। তো এটা কিভাবে কি করা যাবে আমি নোট দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবা। সাজেশন কিভাবে পাবা? সাজেশন পাবা হচ্ছে আমাদের cloudschoolpro.com। cloudschoolpro.com, এইখানে এখানে সাজেশন দেওয়া আছে, তবে সবগুলো এখনো পাবলিশ করিনি। কারণ ওই যে আমি বললাম যে পাবলিশ করার সাথে সাথে একটা দল আছে, তারা ওই এটাকে হুবহু কপি করে, কপি করে বই টই বানায় একবারে ছড়িয়ে দেয়। তো ওই জন্য আমি যেমন যেটা পড়াচ্ছি, যেমন এই দুইটা মনে হয় পাবলিশ করেছি। আর এইটা এখনো করিনি। এটা এখনো আমার পিডিএফ আকারে রাখছি, কারণ ক্রিটিসিজমের তো, ক্রিটিসিজমেরটা পরে দেবো। আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, এই যে আমার কাছে আছে, এই যে ডান করে রেখেছি, কিন্তু এটা ওয়েবসাইটে দিচ্ছি না। এছাড়াও আরো কয়েকটা করা আছে, কিন্তু ওয়েবসাইটে দেইনি, এগুলো দিব। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ওয়েবসাইটে যেগুলো আছে, শুধুমাত্র এই প্রথম দুইটা আছে হচ্ছে তোমার এবারের, আর বাকি এগুলো কিন্তু সবই আছে গতবারের। তো ওয়েবসাইট থেকে এগুলো দেখার দরকার নেই আপাতত, যখন আমি সব পাবলিশ করে দেবো তখন আমি জানাবো। ওকে, আর কিছু কারো বলার আছে? প্রতিটা কলেজে বলবে ইএলটি পড়ো, এই সেই, এটা মেলা জ্ঞান দিবে। হ্যাঁ, টিচাররা অনেক জ্ঞান দেয়। তো আমিও আগে জ্ঞান দিয়েছি। গতবার পর্যন্ত আমি বলেছি যে ইএলটি পড়ো, অনেক উপকার হবে, কিন্তু আলটিমেটলি দেখি যে ইএলটি পড়লে যে 20-22টা প্রশ্ন পড়তে হয়, অনেকগুলো ক্লাস করতে হয়, তখন স্টুডেন্টরা ফোর্থ ইয়ারে গিয়ে চাকরি বাকরি পড়াশোনা করবে না, এই সিলেবাসের পড়া পড়তে পড়তে শেষ হবে। তো এই জন্য আমার ইয়ে হচ্ছে, তোমার কন্টিনেন্টাল নিতে পারো, কন্টিনেন্টালে খুব বেশি খাটতে হবে না। স্যার আমাদের কলেজে ইএলটি পড়াচ্ছে। না, ওটাই, পড়ালে পড়াক, তোমরা বলবা যে আমরা ইয়ে নিব, কন্টিনেন্টাল নিব। না, এটা বাধ্যতামূলক, ও, করতেই হবে। ওইটাও আমাদের কলেজেও স্যার এটা বাধ্যতামূলক করা হয়েছে। ওইটা হচ্ছে আমাদের টিচারদের গোয়ার, তুমি ছাড়া কিছু না। তুমি যদি গিয়ে ওখানে আবার শাউট করো, শাউট করো বলতে যে জোরালো দাবি জানাও আর কি, যে না আমি কন্টিনেন্টালই নিব, তাদের কিছু করার থাকবে না। কিন্তু আমরা অ্যাজ এ স্টুডেন্ট ওই সাহসটাও পাবো না, বা ওইটা করলেও আবার রোশানলে পড়ে যাবো ভাইভা টাইভা এগুলোতে। তো উপায় নাই, ওই কন্টিনেন্টালি পড়বা। কিন্তু যদি যাদের সুযোগ আছে আর কি, অনেক কলেজ আছে বড় বড় কলেজগুলোতে যেগুলোতে তোমার দুইটাই থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে কন্টিনেন্টাল দিবা। পরিশ্রমটা কম, কন্টিনেন্টালে 10টা 12টা প্রশ্ন বললেই সব হয়ে যাবে। আর হচ্ছে ইএলটি তে মিনিমাম তো 20টা 22টা পড়তেই হবে। আবার এর মধ্যে কিছু আছে ওই যে তোমার লিঙ্গুইস্টিক্স এর কয়েকটা প্রশ্ন আছে। তো সব মিলে একটু কঠিন। আবার অনেকগুলি পড়তে হয়, অনেকগুলো ক্লাস করতে হয়, এটাও একটা বিষয় থাকে। ফোর্থ ইয়ারে গিয়ে তোমার চাকরি বাকরি পড়াশোনা থাকে। অনেকে আছে চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছে, তো সে
এখন চাকরির প্রিপারেশন নেবে না ওই ইএলটির পেছনে দৌড়াবে? যাই হোক, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আবার আমরা সামনের দিনে ক্লাস করবো। আল্লাহ হাফেজ।